এইচএসসি 2025-এর আজকে আমরা কথা বলবো ফিনান্স ব্যাংকিং ও বিমার দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন নিয়ে। দ্বিতীয় পত্র কিন্তু প্রথম পত্রের মতো না, অনেক অঙ্ক নাই। এই অধ্যায়গুলো যথেষ্ট পরিমাণে তোমাকে বলতে পারো যে পড়তে হবে, পড়ে তারপর লিখতে হবে। টোটাল প্রায় এখানে তোমাদের 7টা অধ্যায় রয়েছে। আমি বলে দিব কোন 4টা অধ্যায় পড়লে হবে, কারণ 4টা কিংবা 3টা অধ্যায় পড়লে হয়ে যাবে, সবগুলো অধ্যায় পড়ার দরকার নাই। আর সহজ অধ্যায়গুলো পড়লেই হবে। অনেক আছে উল্টাপাল্টা অধ্যায় যেগুলো অনেক শিক্ষার্থী ম্যানেজ করতে পারে না, লিখতে পারে না, পড়লেও লিখতে পারে না, লিখলেও দেখা যায় যে ভুলভাল লেখে। আমি একদম সহজ অধ্যায়গুলো সাজেস্ট করব এবং বলে দিব কোন টপিক থেকে কোশ্চেনগুলো আসবে। সবার শেষে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং এমসিকিউ দেখিয়ে দিব তোমরা এমসিকিউ প্রিপারেশন কীভাবে কী নিবা। তো চলো আমরা শুরু করি ভিডিওটা। এখানে যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের ইতিমধ্যে সব বিষয়ে সাজেশন দেওয়া আছে, যারা দেখো না দেখে নিও। আর সামনে তোমাদের অনেক বিষয়ে সাজেশন পাবা এবং পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ ইনফরমেশন, পরীক্ষার আগে শেষ মুহূর্তে সাজেশন সব অনেক কিছু পাবা। আমাদের সাথে কানেক্টেড থাকো। উত্তর দিতে হবে তোমার সৃজনশীল 11টা প্রশ্ন থেকে 7টা অ্যান্সার করবা, এমসিকিউ 30টা, 23 হচ্ছে পাস, 10 হচ্ছে পাস সিকিউ এমসিকিউয়ে। তবে প্রথম দ্বিতীয় পত্র মিলিয়ে পাস, সেটা নয় নিয়ে পরে কথা বলবো। আর অধ্যায় পরিচিতি পর্বে যদি কথা বলি, ব্যাংক ব্যবস্থার প্রথম দিক ধারণা, এটা হচ্ছে তোমার প্রথম অধ্যায়। কেন্দ্রীয় ব্যাংক দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় রয়েছে ব্যাংক হিসাব, ষষ্ঠ অধ্যায় রয়েছে চেক বিল অফ এক্সচেঞ্জ প্রমিশনারি নোট, অষ্টম অধ্যায় রয়েছে ইলেকট্রনিক এবং আধুনিক ব্যাংকিং, দশম অধ্যায় রয়েছে বিমা সম্পর্কে মৌলিক ধারণা এবং একাদশ অধ্যায় রয়েছে জীবন বিমা। এই অধ্যায়গুলো নিয়ে মূলত তোমাদেরকে কোশ্চেন করতে হবে, কোশ্চেন আসবে, 11টা প্রশ্ন আসবে। সব অধ্যায় পড়ার দরকার নেই, কোন অধ্যায়গুলো পড়বা সেটা আমি ভিডিও শেষের দিকে বলে দিচ্ছি। তার আগে অধ্যায়গুলো সম্পর্কে জানি, কোন অধ্যায় থেকে কয়টা কোশ্চেন আসবে সেটাও জানি। এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি নিয়ে টেনশন করছো, তুমি কিনে ফেলো এই 3টা বই। বাংলা এ প্লাস, বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার জন্য দারুণ একটা বই। ইংরেজি এ প্লাস, ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, সব নিয়ম কানুন থেকে শুরু করে সব কিছু তুমি এখানে পেয়ে যাবা। ছোট্ট একটা বই বাট গুরুত্বপূর্ণ অনেক। আর আইসিটি ম্যাজিক দারুণ একটা বই, সব চিত্র থেকে শুরু করে সব কিছু খুব সুন্দরভাবে তুমি পাবা। এই 3টা বইয়ের কিউআর কোড রয়েছে, স্ক্যান করলে তুমি এগুলো ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবা, তোমাকে খুঁজতে হবে না ইউটিউবে। এই বইগুলো অর্ডার করতে পারো night24.com থেকে, কল করতে পারো নিচে দেওয়া নাম্বারে। প্রথমে আমরা শুরু করি ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা এই অধ্যায় নিয়ে। এখান থেকে তুমি একটা কোশ্চেন কনফার্ম পাবা, একটা কনফার্ম পাবা। কোনো ক্ষেত্রে এখান থেকে 2টাও করতে পারে, তবে তার কোনো গ্যারান্টি নেই, কারণ দেখা যায় যে অন্য অধ্যায় থেকে 2টা করতে পারে, বাট একটা কোশ্চেন পাবা। এখানে গুরুত্বপূর্ণ 3টা টপিক: বাংলাদেশ ব্যাংকিং ব্যবস্থা, বাংলাদেশ ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ বিধান, যেটা 1991 সালে যে ব্যালেন্স আইন করা হয়েছিল, ব্যাসেল আইন, সেটা ভালো করে দেখে যাবা। তার সাথে ব্যাংকের এবং গ্রাহক সম্পর্ক, যেখানে ব্যাংকিং সেবাসমূহ, গ্রাহকের সম্পর্কে জানা, গার্নিশ অর্ডার, আদেশপত্র, আইনগত ক্ষমতা, এগুলো ভালো করে দেখে যাবা। আমি একবার একটা ভালো করে কথা তোমাদেরকে বলে রাখি, শুনো। যদি তোমরা মনে করো যে ব্যাংকিংয়ের এই সেক্টরটা, তুমি যেভাবে ব্যাংকে যাও, ব্যাংকে গিয়ে কথা বলো, ব্যাংক দেখো, ওভাবে না। এই সেক্টরটা তোমাকে কিন্তু অন্যভাবে পড়তে হবে, পড়ে তারপর লিখতে হবে, উল্টাপাল্টা লেখা আইসো না। আর এখানে তোমাদের রয়েছে, যদি এখান থেকে তোমাদেরকে একটা কোশ্চেন তারা করবে, আর যদি 2টা কোশ্চেনের জন্য তুমি পড়ো, তাহলে তোমাকে আমি বলবো যে ব্যাংকিং ব্যবস্থার, ব্যাংকিং ব্যবসার প্রকৃতি ও ধরন এবং অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকিংয়ের গুরুত্ব, এগুলো ভালো করে তোমরা দেখে যাও। এখান থেকে তোমরা পাবা, এখান থেকে তোমাদের একটা কোশ্চেন করতে পারে, বাট বেশিরভাগ সময় একটা কোশ্চেনই করে, 2টা কোশ্চেন তারা করে না। কেমন? সে গেলে একটা কোশ্চেনের বিষয়টি। এরপর আসছে কেন্দ্রীয় ব্যাংক, এখান থেকে তুমি 2টা কোশ্চেন পাবে, এটা তুমি শিওর থাকো। কেন্দ্রীয় ব্যাংকের আমি যদি বলি, এখানে আমি আসলে কোনগুলো পড়বা না এইভাবে যদি বলি, আমি এখানে প্রশ্ন কটা আসবে সেটা বলবো না, মিলিয়ে তারা কোশ্চেন করবে। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, পরিধি, আওতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে তোমরা দেখে যাবা। সরকারের সাথে কেন্দ্রীয় ব্যাংকের সম্পর্ক ভালো করে দেখে যাবা। তালিকাভুক্ত ব্যাংকসমূহের তত্ত্বাবধায়ক, এইটা ভালো করে দেখে যাবা, তত্ত্বাবধানটা ভালো করে দেখে যাবা। নিকাশ ঘরটা ভালো করে দেখে যাবা, মুদ্রাবাজার তত্ত্বাবধান দেখে যাবা, ঋণ পদ্ধতি দেখে যাবা। ওভারঅল বলতে পারো যে সবগুলো দেখে যেতে হবে, কারণ এখানে এই অধ্যায়টা অনেক সিরিয়াস একটা অধ্যায় এবং বর্তমানে ব্যাংকিং সেক্টর নিয়ে অনেক ধরনের অনেক কথাবার্তা চলতেছে, সেই জায়গা থেকে এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ এবং এখান থেকে তুমি 2টা প্রশ্ন পাবা। আমার মনে হয় তোমাকে পুরোটা পড়ে যাওয়া উচিত, আমি এখানে আসলে কোনো কিছু বাদ দিতে পারছি না, কারণ এখানে মিক্সড কোশ্চেন করবে তারা। দেখা গেলো কেন্দ্রীয় ব্যাংক নিয়ে তোমরা কথা বলতেছো, আবার সাথে সাথে ওই অধ্যায়ের ওই টপিকই, ওই প্রশ্নের সাথেই কেন্দ্রীয় ব্যাংকের ঋণ ঢুকাই দিছে, তার মধ্যে দেখতে পাচ্ছ যে তোমরা নিকাশগুলো ঢুকে গেছে। সেক্ষেত্রে তোমরা সবই পড়ে যায়। এই অধ্যায়টা নিয়ে আমি এইটুকুই বললাম। আর ব্যাংক হিসাব নিয়ে যদি কথা বলি, এখান থেকে তোমাদেরকে একটা কোশ্চেন, কোনো ক্ষেত্রে 2টা কোশ্চেনও করতে পারে। এখানে ব্যাংক হিসাবের প্রকারভেদ, সঠিক ব্যাংক হিসাব নির্বাচন, ব্যাংক হিসাবের গোপনীয়তা, এটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা একটা পাবা। তার সাথে এখানে ব্যাংক হিসাবের গুরুত্ব, ব্যাংক হিসাব খোলার পদ্ধতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। KYC ফর্মের গুরুত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটা ভালো করে তোমরা দেখে যাবা। এখান থেকে তোমাদেরকে একটা কোশ্চেন করবে তারা। ওভারঅল তোমরা এখান থেকে 2টা কোশ্চেন পাবা, বেশিরভাগ সম্ভাবনা এখান থেকে 2টা কোশ্চেনই করার। ওকে, এরপরে রয়েছে তোমাদের চেক বিল অফ এক্সচেঞ্জ অ্যান্ড প্রমিশনারি নোট।
এখান থেকে তোমরা টোটাল মূলত 2টা কোশ্চেন পাবা। এখানেও যদি কথা বলতে হয় চেকের প্রকারভেদ, চেকের পদক্ষেপ ভালো করে তোমরা দেখে যাবা, বিভিন্ন প্রকার চেকের সুবিধা অসুবিধা দেখে যাবা, চেকের প্রতারণা ভালো করে তোমরা দেখে যাবা, তার সাথে এখানে বিল অফ এক্সচেঞ্জ এন্ড প্রমিসরি নোট এটা একটু ভালো করে দেখে যাবা, হারানোর চেকের জন্য করণীয় এগুলো ভালো করে তোমরা দেখে যাবা। এখান থেকে তোমাদেরকে কোশ্চেন আসবে, তবে চেক অনুমোদনী প্রকারভেদগুলো একটু দেখে যেতে পারো, এগুলো তোমাদের জন্য পরীক্ষায় আসে। ওভারঅল বলতে পারি এই অধ্যায়টা তোমাদেরকে সবই পড়ে যেতে হবে, এখানে আসলে আহামরি কোনো কিছু বাদ দেওয়ার নেই। ছোটো একটা অধ্যায় 2টা কোশ্চেন আসবে, আলাদাভাবে টপিকগুলো সিলেক্ট করা থাকে না, মিক্স কোশ্চেন হইতে পারে, দেখা গেলো যে চেকের প্রকারভেদের সাথে হারানো চেকের করণীয় দিয়ে দিল তারা। সো এইভাবে তোমাদেরকে সবই পড়ে যেতে হবে, এর জন্য বলছিলাম। এরপরে রয়েছে ইলেকট্রনিক এবং আধুনিক ব্যাংকিং, এখান থেকে তোমরা একটা প্রশ্ন পাবে এবং শুধুমাত্র ইলেকট্রনিক ব্যাংকিং নিয়ে তোমাদেরকে এই কোশ্চেনটা করবে। আধুনিক ব্যাংকিং অতটা গুরুত্বপূর্ণ না, ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা, তথ্য সংগ্রহ এবং গোপনীয়তা ভেরি ইম্পর্টেন্ট টপিক, এটা নিয়ে কোশ্চেন পাবা। এমনকি ব্যাংক ডাকাতি সম্পর্কিত কোনো একটা বিষয় নিয়ে তারা এই কোশ্চেনটা করতে পারে, বিশেষ করে এই কোশ্চেনটা আমরা দেখি, এগুলো তোমরা পাবা। একটু ভালো করে গুরুত্ব এবং গোপনীয়তা ভালো করে দেখে যাবা, এখান থেকে তারা একটা কোশ্চেন তোমাকে করবে। এরপর রয়েছে বিমা সম্পর্কে মৌলিক ধারণা, এখান থেকে তোমরা 2টা কোশ্চেন পাবা। দেখো, বিমার শ্রেণীবিভাগ, বাংলাদেশের বিমা ব্যবসার বর্তমান অবস্থা এবং বিভিন্ন সমস্যা এবং নিয়ন্ত্রক সংস্থাগুলো রয়েছে, এটা ভালো করে তোমরা দেখে যাবা। তার সাথে পুরো বিমার একটা ব্যাপার রয়েছে, যেমন বিমার সংক্ষিপ্ত ইতিহাস, বিমার ঝুঁকি, বিমা ব্যবস্থার মূলনীতি, বিমার বৈশিষ্ট্য, অপরিহার্য উপাদান, এগুলোটা ভালো করে দেখে যাবে। এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা, 2টা কোশ্চেন এখান থেকে তোমাদেরকে দিবে। তবে একটা কথা বলে রাখতে চাই, শোনো, বিমার এখানে ঝুঁকি প্রকারভেদ এগুলো কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে দেখে যাও। এই গেল। তারপর হচ্ছে জীবন বিমা, এখান থেকে তোমাদেরকে একটা কোশ্চেন করবে এবং জীবন বিমার ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই দাবি আদায় পদ্ধতি, বিশেষ করে জীবন বিমার শ্রেণী বিভাগটা দেখে যাবা, দাবি আদায় পদ্ধতি দেখে যাবা, জীবন বিমার চুক্তি সম্পাদন, চুক্তি কিন্তু একটা বিমার মেইন, সেটা ভালো করে দেখে যাবা। এবং এখানে সর্বমোট মূল্য পূর্ণ বিমা এবং যৌথ বিমা কী সেগুলো ভালো করে দেখে যাবা, এখান থেকে তোমাদের কোশ্চেন করবে। নর্মালি এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবা। ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে সমর্পণ মূল্য, এগুলো ভালো করে দেখে যাবা, দাবি আদায় পদ্ধতি দেখে যাবে এবং চুক্তিটা দেখে যাবা, চুক্তিটা ভেরি ইম্পর্টেন্ট। আশা করি বুঝেছো, এইভাবে তোমাদের পরীক্ষার ফর্ম্যাটটা আসবে। এবার যদি আমরা কথা বলি কীভাবে কী পড়বা, তাহলে চলো আমরা সেটা তোমাদের একটু দেখিয়ে দিই, তাহলে তোমরা পুরো ব্যাপারে আর ভালোভাবে বুঝতে পারবা। যদি আমি এখানে কথা বলি, এখানে প্রথম অধ্যায় থেকে ধরো তোমাকে একটাই দিবে, কেন্দ্রীয় ব্যাংক থেকে তুমি 2টা পাবা, ব্যাংক হিসাব থেকে ধরো তুমি 2টা পাবা, এখান থেকে তুমি 2টা পাবা, ইলেকট্রনিক ব্যাংকিং থেকে তুমি একটা পাবা, কোনো ক্ষেত্রে 2টা দিতে পারে, এখান থেকে তুমি 2টা পাবা এবং এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা, ঠিক আছে। এইভাবে তোমাকে কোশ্চেনের ফরম্যাট করা হবে, মানে এই 3টে অধ্যায় থেকে তুমি 6টা এবং 8টা কোশ্চেন পাবা, বাকি 3টে অধ্যায় থেকে 3টে কোশ্চেন পাবা, টোটাল তুমি এখানে 11টা কোশ্চেন পাবা। এখন এই জায়গায় যদি পড়তে বলো, আমি অফকোর্স বলবো কেন্দ্রীয় ব্যাংক পড়ে যাও, ব্যাংক হিসাব নির্ণয় এটা ভালো করে দেখে যাও, তোমার লাইফে এটা দরকার। তার সাথে এখানে বিমা সম্পর্কে মৌলিক ধারণা এটা দেখে যাও। এই 3টা অধ্যায় পড়লে 6টা প্রশ্ন পাবা, আর একটা অধ্যায় সহজ একটা অধ্যায় পড়ো, সেক্ষেত্রে ব্যাংক ব্যবস্থা প্রথম দিকের ধারণা এটা পড়তে পারো, অথবা জীবন বিমা পড়তে পারো, অথবা ইলেকট্রনিক ব্যাংকিং পড়তে পারো, এটা খুবই ছোটো একটা অধ্যায়। সেক্ষেত্রে আমি বলবো প্রথম অধ্যায়টা পড়ে যাও। এই 4টা অধ্যায় পড়লে তোমার 6টা প্রশ্ন কমন পড়ে, 7টা প্রশ্ন তুমি লিখতে পারবা। বাট তুমি যদি চাও যে না 8টা প্রশ্ন কমন ফলানোর জন্য, সেক্ষেত্রে তুমি এটা পড়ে দিতে পারো, কেমন। সেইভাবে তোমরা প্রিপারেশনগুলো নাও, আশা করি একটা ভালো রেজাল্ট তুমি করতে পারবা। আর এরপর যদি তোমার কথা বলি তোমাদের এমসিকিউ নিয়ে, এমসিকিউ পড়বে অবশ্যই তুমি 23 এবং 22 প্রশ্ন সলভ করবা এবং চেষ্টা করবো আগে সিকিউগুলো পড়ার, তারপর এমসিকিউগুলো পড়ার। গাইড সাপ্লিমেন্ট অধ্যায় যে কোনো জায়গা থেকে তুমি পড়বে, আগে চেষ্টা করবো রিডিংগুলো পড়ার ভালোভাবে। অধ্যায়গুলো যখন তুমি সিকিউ পড়বে তখন রিডিং অনেক পড়া হয়ে যাবে, এমসিকিউগুলো ধারণা পাবা এবং মিনিমাম 300 এমসিকিউ পড়বে, এরকম একটা প্রিপারেশন রাখবা। 2019, 18, 17 প্রশ্নগুলো দেখে যাবা, যখন সেগুলো পাবা সেগুলো একটু গুরুত্ব সহকারে পড়বা। এবং বিশেষ করে 2023-22 প্রশ্ন থেকে দেখবা হুবহু কমন পড়েছে তোমাদের বোর্ড কোশ্চেন, কারণ অনেক এখানে গত কয়েক বছর একই সিলেবাসে পরীক্ষার কারণে প্রশ্ন আর ভিন্নতা আসবে না, প্রশ্ন আগের মতোই হবে। আশা করি তোমরা বুঝেছো, এভাবে প্রিপারেশন ইনশাল্লাহ ভালো কিছু একটা হবে, ভালো রেজাল্ট তোমরা করতে পারবা। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।